আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের 12 নম্বর ক্লাসে। এখানে আমরা আমাদের ভেক্টরের এক্সট্রা কিছু জিনিসপাতি শিখব এবং অ্যাডভান্স কিছু প্রবলেম আমরা সলভ করব। তো প্রথমে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে আমরা অলরেডি শিখেছি ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট জিনিসটা কি, এবং আমরা এটাও জানি যে দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধির মানটা কি হয়। আমরা প্রথমে রেজাল্টেন্ট শিখেছিলাম এবং রেজাল্টেন্ট শিখেছিলাম আমরা আমাদের সামান্তরিকের যে সূত্র সেটা দিয়ে, যে দুইটা বাহু যদি আমাদের দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের মধ্যবর্তী যে কর্ণ সেটাই আমাদের লব্ধি নির্দেশ করবে। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে লব্ধির যে মান, সে মানটা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম দুইটা ভেক্টর যদি পি এবং কিউ হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা। এবং আমরা এটাও পেয়েছিলাম যে তাদের যে লব্ধিটা হবে সেটা কোন একটা ভেক্টরের সাথে কি পরিমাণ কোণ তৈরি করবে, সেটা হলো যে ভেক্টরের সাথে আমরা কোণটা বের করতে যাচ্ছি তাকে নিচে রাখতে হবে প্লাস অপর ভেক্টর, উপরে সাইন আলফা, নিচে হচ্ছে কস আলফা। এটা আমরা বের করেছিলাম আমাদের সামান্তরিক সূত্র দিয়ে। আমরা এখন চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের যে কনসেপ্ট সেটা থেকে আমরা এই দুটো সূত্রকে নিয়ে আসতে পারি কিনা। এজন্য আমরা আগে দেখি যে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট জিনিসটা কি। তো তোমরা লক্ষ্য করলে দেখবা যে আমার কাছে দুটো ভেক্টর পি এবং কিউ যদি থাকে তাহলে তার ডট প্রোডাক্ট ইকুয়াল টু হবে তাদের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা, পি কিউ কস আলফা, এটা হচ্ছে তাদের ডট প্রোডাক্টের মান। এবং কস প্রোডাক্ট আমরা জানি যে সে একটা ভেক্টর তৈরি করে এবং সেটা মান হয় পি কিউ সাইন আলফা। এটা তার ভেক্টরের মান এবং দিকটা হয় ইটা দ্বারা নির্দেশ করা থাকে। এটা একটা একক ভেক্টর যেটা দিক নির্দেশ করে থাকে, তাহলে এটা আলটিমেটলি একটা ভেক্টর নির্দেশ করে। এটুকু আমরা ইজিলি বুঝতে পারছি। এখন আমাদের টার্গেট হচ্ছে কিভাবে আমরা এই দুটো সূত্রকে ব্যবহার করে এই জায়গায় আসতে পারি সেটা দেখা। এই জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ভেক্টর পি প্লাস কিউ, এই দুটা ভেক্টরকে যোগ করলে আমরা আরেকটা ভেক্টর পাবো। এটা তো অবশ্যই সত্য কথা, আমরা একটা ভেক্টর পাবো এবং সেটা মান কত হবে সেটা আমরা ধরে নিলাম আর ভেক্টর দ্বারা আমরা নির্দেশ করলাম যার মান হচ্ছে আর। তো আমরা যে কাজটা করব, প্রথম কাজ হবে আমাদের এই যে ভেক্টরটা পাবো লব্ধি ভেক্টর, তাকে আমরা ডট গুণফল করব। লব্ধি ভেক্টরকে যদি আমরা ডট গুণফল করি তাহলে কি হয়, আমরা জানি যে একটা ভেক্টর যদি এ হয় এবং আরেকটা ভেক্টরও যদি এ হয় তার মানে কি এরা দুটা একই ভেক্টর, এবং দুটা ভেক্টর যদি একই হয় এর দ্বারা আমরা কি বুঝতে পারি, দুটা ভেক্টর একই মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে শূন্য। তাহলে ডট গুণফলের কনসেপ্ট অনুযায়ী আমরা কি লিখতে পারি, আর ডট মানে আর ডট আর হলে কি হবে, আর ইন্টু আর ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এটা মান কত আসে আর স্কোয়ার। তাহলে আমরা এই প্রথম কাজটা করলাম, আমরা তাদের এই যে লব্ধি এটাকে আমরা ডট গুণফল করলাম। তারপর বাম পাশটা করলাম, একইভাবে আমরা ডান পাশটাকেও আমরা ডট গুণফল করব। তাহলে দেখা যাক কি হয়। আমরা যদি আমাদের এই দুইটাকে পি প্লাস কিউ, এটা একটা পুরাটা একটা ভেক্টর, এটাকে আমি আবার ডট গুণফল করব কি দিয়ে, ওই পুরা জিনিসটা দিয়েই আমরা ডট গুণফল করব। দেখি এখন আমাদের কত মান আসে। একটা জিনিস খেয়াল করো, প্রথমে যখন ডট করব তাহলে এটা সেটা ডট হবে, তারপর পি এর সাথে কিউ এর ডট হবে, একইভাবে কিউ এর সাথে পি এবং কিউ এর সাথে কিউ এর। আমরা একটু আগে দেখলাম যে একই রকম ভেক্টর ডট করলে সেটার কি হয়, সেটার মানের স্কোয়ার হয়ে যায়, তাই না? তাহলে দেখো পি এর সাথে পি কে যখন আমরা ডট করব তখন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে পি স্কোয়ার, তাই না? এবং পি এর সাথে কিউকে করলে কি হবে, পি কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো, আমরা আগেই ধরে নিয়েছি তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে আলফা, তাই না? তাহলে কস আলফা। সিমিলারলি এবার কিউ এর সাথে আমাদের পি এর ডট করতে হবে এবং তারপর কিউ এর ডট করতে হবে। কিউ এর সাথে যদি আমরা পি এর ডট করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে কিউ পি কস আলফা, এবং কিউ এর সাথে কিউ এর ডট করলে হয় কিউ স্কোয়ার। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ওকে, তাহলে আমরা ডান দিকের গুণফলটা পেয়ে গেছি। আমরা যেহেতু জানি যে এটা সমান এটা, অর্থাৎ এই দিকটা আর এই দিকটা সমান, তাহলে এটার সাথে যদি আমরা ওই জিনিসটাকে ডট করি তাহলে আবার একইভাবে এটার সাথে যদি ওই জিনিসকে ডট করি তাহলে দুইটা জিনিস পরস্পর সমান হয় না। তাহলে আমরা উপরের এই দুইটা জিনিস দ্বারা কি বুঝতে পারি, উপরের এই দুইটা জিনিস দ্বারা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস
আলফা। ওকে, এখান থেকে কি আসছে ভাই দেখো, এখান থেকে আমরা পাচ্ছি আর এর মানটা কত, আর এর মান ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। তাহলে দেখো তো আমরা যে জিনিসটা সামান্তরিক সূত্র দিয়ে পেয়েছিলাম ওই একই জিনিস কিন্তু আমরা আমাদের ডট গুণফল এবং ক্রস গুণফলের কনসেপ্ট দিয়েও কিন্তু বের করে ফেলতে পারলাম। তাহলে আমরা পেলাম কি, মানটা বের করতে পারলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে যে পি বা কিউ যে কোনো একটা ভেক্টরের সাথে আমাদের লব্ধি কীরকম কোণ তৈরি করবে সেটাকে বের করা, তাই না? তো চলো সেটা আমরা বের করে ফেলি। এটাও খুবই ইজি, এই জন্য আমাদের ক্রস গুণফলের কনসেপ্টটাকেও এখানে আনতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে কি ধরে রেখেছিলাম, এতক্ষণ আমরা যে জিনিসটা ধরে রেখেছিলাম তোমরা সবাই দেখেছো যে আর হচ্ছে আমাদের লব্ধি এবং তাদের দুটা ভেক্টরের যোগফলের লব্ধি হচ্ছে এই জিনিসটা, তাই না? তো আমরা যে কাজটা করব, এই পুরো জিনিসটাকে আমরা পি এর সাথে ডট করব। আমাদের যে কোনো একটা ভেক্টর যেটা পি ভেক্টর ছিল তার সাথে আমরা এই পুরো জিনিসটাকে বাম পক্ষ এবং ডান পক্ষকে ডট করব, দেখি কি হয়। তাহলে এই জিনিসটা এরকম হবে আর ডট পি এবং পি এর সাথে পি এর ডট প্লাস কিউ এর সাথে পি এর ডট। ওকে, আমরা এই জিনিসটা এখানে করব। তো দেখো যদি আমরা এটা করি তাহলে কি হয়, আর এর সাথে পি এর ডট, তাহলে আমরা দেখেছিলাম আমরা সামান্তরিকের যে সূত্রটা সেটা থেকে যদি আমরা দেখি, এটা যদি পি হয় এটা যদি কিউ হয় এবং আমাদের লব্ধিটা অবশ্যই এদিক বরাবর যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সামান্তরিক তৈরি হবে। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের আর, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে আমাদের পি এবং এই যে আর এদের মধ্যবর্তী কোণটা বের করা, ঠিক আছে? এবং সেটাকে আমরা থিটা দ্বারা নির্দেশ করলাম। আর এই পুরা যে কোণটা ছিল এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সেটা তো আলফা, তাই না? তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে থিটার মানটা বের করা, তো আমরা সেটা বের করি চলো। তাহলে দেখো তো আমরা দেখতে পাচ্ছি পি এবং আর এই দুটা মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে তাদের ডট গুণফল করলে কি লেখা যায় বলো তো, আর পি। তাহলে আর ডট পি হলে কি হয়, আর ডট পি হলে হয় আর পি কস, এবং মধ্যবর্তী কোণ কত দেখেছিলাম, থিটা, তাই না? এবং পি এর সাথে পি এর ডট করলে কি হয়, আমরা তো অলরেডি দেখেছি একই ভেক্টরকে ডট করলে কি হয়। এবং দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা, তাহলে আমরা লিখতে পারি কিউপি কস আলফা। ওকে, এখান থেকে আমাদের টার্গেটটা কি বলতো, আমরা এখান থেকে সবগুলো থেকে যদি পিটাকে সরাই দিই তাহলে আলটিমেটলি থাকে হলো আর কস থিটা, এখানে থাকে পি প্লাস কিউ কস আলফা। আমাদের টার্গেট হলো ভাইয়া থিটার মানটা বের করা। তাহলে থিটা এখানে আছে কোথায়, কস থিটা। তাহলে এই জিনিসটাকে আমরা আলাদা করে নিলাম। যদি এটাকে আলাদা করে নিই তাহলে থাকে পি প্লাস কিউ কস আলফা ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। সিমিলারলি আমরা এই যে দেখেছিলাম আর ইকুয়াল টু কি, পি এবং কিউ এর যোগফল, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করবো এই পুরো জিনিসটাকে প্রথমে আমরা পি দ্বারা ডট গুণফল করেছিলাম, এবার আমরা ক্রস গুণফল করব। তাহলে আর ক্রস পি ইকুয়াল টু পি ক্রস পি প্লাস কিউ ক্রস পি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা ক্রস গুণফল করব তখন কিন্তু এগুলো ভেক্টর মান আসবে, অর্থাৎ আমাদের অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আমরা ইটাটা ইউজ করছি কিনা, এটা খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। দেখো আর এর সাথে পি কে যখন আমরা ক্রস করলাম, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে পি, তার মানে আমরা ক্রসটা এ বরাবর করছি, ক্লকওয়াইজ করছি। ক্লকওয়াইজ করা মানে কি, ক্লকওয়াইজ করা মানে হচ্ছে আমাদের এই ভেক্টরের যে দিকটা সেটা হবে আমাদের এই সারফেস বরাবর ভিতরের দিকে, অর্থাৎ এরকম ক্রস চিহ্ন দিয়ে আমরা জিনিসটাকে দেখাতে পারি। ওকে, ক্রস চিহ্ন বরাবর ভিতরের দিকে, কারণ এটা কি কি বরাবর যাচ্ছে, আমাদের ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে? তাহলে আর ক্রস পি যদি করি তাহলে এটা মান কি হবে, আর পি সাইন মধ্যবর্তী কোণ কত, থিটা না? এবং এইটাটা কোন দিক বরাবর কাজ করছে, আমাদের সারফেস বরাবর ভিতরের দিকে। এভাবে আমরা দেখাতে পারি জিনিসটা দিকটা। ওকে, এবার দেখো পি ক্রস পি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, একই ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ 0। তাহলে পি ক্রস পি যদি আমরা করি তাহলে জিনিসটা কি দাঁড়াবে, পি ইন্টু পি সাইন 0। তাহলে আলটিমেটলি এটা মান কি আসে বলো তো ভাইয়া, 0। তাহলে আমরা এটা এখানে আর লিখছি না, এটা মান 0 আসলে কিউ পি। এবার দেখো কিউ এর সাথে আমরা পি কে ক্রস করছি, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটার যে দিক হবে এবং আমাদের এখানের যে দিক দুটাই কিন্তু সিমিলার, অর্থাৎ দুটাই সারফেস বরাবর ভিতরের দিকে। তাহলে আমরা কি লিখতে পারি, কিউপি সাইন, এখন দেখো মধ্যবর্তী কোণ কত, কিউ আর পি এর মধ্যে আলফা এবং তার সাথে থাকবে কি ইটা। আমরা দেখলাম এইটা এবং এইটা সিমিলার এবং উভয় পক্ষ থেকে পি কেও কেটে ফেলতে পারি। আমাদের টার্গেটটা হচ্ছে থিটা বের করা, তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কী লিখতে পারি দেখো তো, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে দেখো আমরা এখানে
আমাদের ডট এবং ক্রস গুণফল ইউজ করে দুইটা সমীকরণ পেলাম। এখন দেখো তো কী করতে ইচ্ছা করছে, 1 এবং 2 নম্বর সমীকরণকে ভাগ করতে ইচ্ছা করছে না? তাহলে কাজটা করে ফেলো, 2/1 যদি করো তাহলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে ট্যান থেটা এবং এখানে থাকবে হচ্ছে আর, এখানে থাকবে তোমাদের কিউ সাইন থেটা ডিভাইডেড বাই আর ইন্টু এখানে আর উল্টে যাবে পি প্লাস কিউ কস আলফা, সরি এখানে সাইন থেটা হবে না, এখানে হবে আমাদের সাইন আলফা। ওকে, তাহলে দেখো আর আর কেটে গেলে কি থাকে, উপরে থাকে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে থাকে পি প্লাস কিউ কস আলফা। তাহলে দেখো তো আমাদের যে সূত্র ছিল যে থেটার মান কি হবে সেটা আমরা পেয়ে যাচ্ছি না, অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এত। তাহলে দেখলা আমরা কিভাবে কত সুন্দরভাবে আমাদের যে ডট এবং ক্রস গুণফলের যে কনসেপ্ট সেখান থেকে ইজিলি আমরা আমাদের লব্ধির মানটা পেয়ে গেলাম, কারণ এগুলো সবগুলোই যেহেতু একটা একটার সাথে ইন্টার রিলেটেড তাই এগুলো কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী একটা গুরুত্বপূর্ণ টপিকে যাই, সেটা হচ্ছে বলা হয় তাকে ডিরেকশন কোসাইন বা ডিক কোসাইন। হ্যাঁ, তোমাদের এই কনসেপ্টটা আমি একটু অন্যভাবে এর আগের ক্লাসগুলোতে পড়িয়েছি, তোমরা একটু মনে করা ট্রাই করো তো। এটা হচ্ছে আমাদের একটা 3D ক্ষেত্র। ওকে, 3D ক্ষেত্র, 3D ক্ষেত্রে এদিক হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এটাকে আমরা আই ক্যাপ, এটাকে আমরা জে ক্যাপ, আর উপরের দিকে আমরা কে ক্যাপ দ্বারা নির্দেশ করেছি। এখন এই 3D ক্ষেত্রের ভিতরে একটা পয়েন্ট হচ্ছে পি, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার আমরা এক্স ইকুয়াল টু, এখানে আমরা বোঝার সুবিধার জন্য এ এক্স ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু এ ওয়াই এবং জেড ইকুয়াল টু হচ্ছে এ জেড। ওকে, তাহলে এই যে পি ভেক্টরটা, এই যে পি ভেক্টরটা তাহলে কি নির্দেশ করবে ভাইয়া, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে আমার এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আসলে এ ভেক্টর। এখন আমাদের কথা হচ্ছে এই যে আমরা ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা আমাদের এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ এই ভেক্টরটা আমাদের এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা কিন্তু বের করা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। সেজন্য আমরা যে কাজটা করতাম, আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করতাম। প্রথমত একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি আমাদের জেড অক্ষ। এই দুইটা থেকে আমরা এই যে আমাদের অতিভুজ সেটা মান বের করেছিলাম না, সেটা মান কত আসছিল, সেটা মান আমাদের আসছিল হলো √a y² প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের জন্য এটা ছিল অতিভুজ। ওকে, এখন আমরা এই ত্রিভুজটার দিকে যদি খেয়াল করি, এই ত্রিভুজের আমাদের সমকোণ কোনটা জানো, এই ত্রিভুজের সমকোণ হচ্ছে এটা এবং অতিভুজ হচ্ছে আমাদের এই পার্টটা। ওকে, এটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণটা বের করা। তাহলে এই কোণটা যদি বের করি তাহলে আমরা যদি এখানে ট্যান ইনভার্স দিই তাহলে কি হয়, এটা যেহেতু অতিভুজ তাহলে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, বিপরীত বাহু মানে আমরা কি পেয়েছিলাম এটা, আর এই দিকের বাহুটা কত বলো তো, এ এক্স, তাই না? তাহলে দেখো এই জিনিসটা তোমাদের অলরেডি মনে থাকার কথা। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা কোণটা বের করতে চাই, এটাকে আমরা ওমেগা দ্বারা রেখেছি, আমরা সেটা ওমেগা 1 এবং θ1 সিমিলার ধরছি। তো সেটা ইকুয়াল টু আমরা কি করেছিলাম, এটা ডিভাইডেড বাই এটা করেছিলাম, অর্থাৎ ট্যান ইনভার্স দিয়ে আমরা কাজটা করেছিলাম, তাই না? এই যে এই জিনিসটাকে আমরা এভাবে লিখেছিলাম। এটাকে যদি আমরা একটু এই পাশে নিয়ে আসি, এবার দেখো এখানে আমরা কি করেছিলাম, এটাকে আমরা বলেছিলাম ট্যান ইনভার্স এপি বাই ও এ। ওকে, এর আগের ক্লাসগুলো করলে তোমরা এটা জেনে থাকার কথা। তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পেরেছিলাম এবং বলেছিলাম যে যার কোণ বের করবা যে অক্ষের তাকে নিচে রাখবা, বাকি দুইটার কি করবা, বাকি দুইটাকে বর্গ করে যোগ করে রুট করে ট্যান ইনভার্স যদি করে ফেলো তাহলে কাজটা কিন্তু হয়ে যায়। তো একই জিনিসটা যেটাকে আমরা জ্যামিতিক উপায়ে তোমাকে ট্যান ইনভার্স দিয়ে রেখেছিলাম, আসলে তোমরা এই জিনিসটা আরও অনেকগুলো ভাবে করতে পারবা। কিভাবে পারবা একটু দেখায়। দেখো আমরা এখানে যদি ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজটা যদি আমরা এখানে আঁকি তাহলে লক্ষ্য করলে দেখবা যে আমাদের এখানে কি বলেছিলাম, আমাদের কোণটা কত, ধরো এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ সেটা এক্স, তাহলে তার যে বিপরীত বাহু ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, বিপরীত বাহু ইকুয়াল টু আমরা এটা লিখেছিলাম না, এ ওয়াই হোল স্কোয়ার প্লাস এ জেড হোল স্কোয়ার। তাহলে তার সন্নিহিত বাহু কি ছিল, এটা তো না, এটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এটা, এটা মান কত ছিল এ এক্স। তাহলে তুমি বলো তো যদি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখান থেকে আমরা এটা কই থেকে পেলাম, আমাদের সূত্র থেকে পেলাম, কারণ ট্যান ইনভার্স থিটা এক্স ইকুয়াল টু ছিল কি ট্যান ইনভার্স √a y² এ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এ এক্স ছিল, তাই না? তো সেখান থেকে এটা পেলাম। তাহলে এখন বলো তো এ ত্রিভুজ ইকুয়াল টু কী হবে, ইজি না, এটাকে স্কোয়ার করবা
এটাকে স্কোয়ার করবা, দেন যোগ করে যদি রুট করে দাও তাহলে তো কাজ হয়ে যাচ্ছে। তাহলে সেটা যদি তুমি করো তাহলে এটা মান আসবে হলো এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, সবগুলো যোগ করে রুট করে ফেলা। এটাই কি, এটাই হচ্ছে আমাদের ওই ভেক্টরটার মান না? তাহলে এই জিনিসটা যা নির্দেশ করে ওই ভেক্টরটার যে ভ্যালু সেটা কিন্তু একই জিনিস নির্দেশ করে। তাহলে এটা আমরা যদি এভাবে লিখি, আমি যদি এটা সাইন ইনভার্সের মাধ্যমে এই জিনিসটা করার চেষ্টা করি, তোমরা বিপরীত ত্রিকোণমিতি যখন পড়বা তখন এই ইন্টারচেঞ্জগুলো তোমরা বুঝতে পারবা, বাট তোমরা এখনও এই ছবিটা দেখো বুঝতে পারো জিনিসটা। দেখো এই কোণটাকে সিমিলার রেখে আমরা যদি সাইনের কোণ নিয়ে আলোচনা করি তাহলে কি হবে, বিপরীত বাহু ভাগ অতিভুজ, তাই না? তাহলে বিপরীত বাহুতে কি আছে, এ ওয়াই হোল স্কোয়ার এ জেড হোল স্কোয়ার ডিভাইড বাই এ। এ মানে কি, এই যে পুরা জিনিসটা, ঠিক আছে, পুরা মান। তার মানে তোমরা যেভাবে এভাবে বের করে ফেলেছিলে কোনো একটা অক্ষের সাপেক্ষে আমাদের কোনো একটা ভেক্টরের কোণ কত তৈরি করছে, সিমিলারলি আমাকে যদি কোনো একটা ভেক্টর এভাবে দেওয়া থাকে তাহলে আমরা যে কাজটা করতে পারবো, যার অক্ষ বরাবর আমরা কোণটা বের করতে চাচ্ছি সেটাকে সাইন ইনভার্স, যার অক্ষ বরাবর বের করতে চাচ্ছি তার সেটা ছাড়া বাকি দুইটাকে বর্গ করে আমাদের রুট করতে হবে, ডিভাইড বাই পুরা ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব কি, এই কোণটা। তো এটা এইগুলো আমরা কী দিয়ে করলাম, ট্যান ইনভার্স এবং সাইন ইনভার্স। একটা জিনিস খেয়াল করলে দেখবা একই জিনিসকে আমরা কস ইনভার্স দিয়ে বের করতে পারি, যেটা তুলনামূলকভাবে ইজি। কেন ইজি বললাম দেখো, তাহলে এই কোণের বিপরীত বাহু কি এক্স না, এবং কস মানে কি, কস মানে হচ্ছে কস থেটা এক্স ইকুয়াল টু হবে এ এক্স ডিভাইড বাই এ। তাহলে থেটা ইকুয়াল টু কি, কস ইনভার্স এ এক্স বাই এ। দেখো তো এখানকার তিনটা অনুপাতের মধ্যে আমাদের এই কসের অনুপাতটা বেশি তুলনামূলক ক্লিন এবং সহজ না? এই জন্য আমরা আগের সূত্রগুলো ব্যবহার করলেও হয়, বাট আমরা এটাকে ইউজ করে থাকি এটার সিম্পলিসিটির কারণে। ওকে, এটা একটা ওয়ে, আমি তোমাদেরকে জ্যামিতিক উপায় দেখালাম যে কীভাবে এটা বের করতে হয়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো ভাইয়া, যে আমাদের যখন বলবে যে থেটা এক্স অর্থাৎ যে কোনো একটা অক্ষ বরাবর আমাদের কস মানটা যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে, ওই অক্ষ বরাবর এক্স ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। যদি কস থেটা ওয়াই বলে তাহলে আমাদের ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ জে এর সহগ ডিভাইড বাই ভেক্টরের মান। একইভাবে এটা আগেরটা থেকে এটা মনে রাখা বেশি সহজ, অর্থাৎ তোমাদেরকে যদি কোনো একটা অক্ষ বরাবর ভেক্টরের মান কত হয় সেটা যদি বের করতে দেয় তাহলে তোমরা এই ডিরেকশন কোসাইন ইউজ করে করবা, এটা মনে রাখা সহজ। তো এটাকে আমরা আরেকভাবে প্রুভ করতে পারি, জিনিসটা একটু বুঝো। দেখো আমাকে যে ভেক্টরটা দেওয়া হয়েছিল সেটা যদি এরকম হয়, এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। দেখেন আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হলো এ ভেক্টরটা আমাদের এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত আই ক্যাপ না, এর সাথে কি পরিমাণ কোণ তৈরি করছে সেটাই তো হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে না, এই অক্ষ বরাবর যে আমাদের একক ভেক্টর সেটার সাথে যদি আমরা ডট গুণফল করে ফেলি তাহলে কিন্তু আমরা কোণটা বের করে ফেলতে পারবো, তাই না? আমাদের আমরা জানি যে দুইটা ভেক্টর এক্স অক্ষ বরাবর যদি ভেক্টর এটা হয় এবং আমার ভেক্টরটা যদি এটা হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণটায় আমরা কসের যে সূত্র সেটাতে বের করতে পারবো না। কসের সূত্র বলতে বোঝাচ্ছি ডট গুণফলের কথা। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা উভয় পক্ষকে আমাদের যে আই ভেক্টর আই ক্যাপ সেটা দিয়ে আমরা কি করব, ডট গুণফল করে ফেলবো। তো ডট গুণফল যদি করে ফেলি তাহলে এর মানটা কত আসে দেখি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর সাথে আই এর ডট গুণফল করলে কি হবে, তাদের মধ্যবর্তী কোণে আমরা ধরেছি থেটা এক্স। তাহলে এ এবং আই এর মান কত, এ ভেক্টরের মান তো এ, আই ভেক্টরের মান 1, লেখার দরকার নাই। মধ্যবর্তী কোণ যদি থেটা এক্স হয় তাহলে কস থেটা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো এখানে আই এর সাথে আইকে ডট করলে কি হয়, 1 হয় না, তাহলে এখানে এ এক্স থেকে গেল। এবার এ পাশটা দেখো, যে আই এর সাথে জে এর সাথে যদি আইকে আমরা ডট গুণফল করি তাহলে কি হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এটা 0 হবে, এটাও 0 হবে। এটা আমরা আগে থেকে জানি, প্রপার্টিজ অনুযায়ী আমরা এই জিনিসগুলো জানি। তাহলে এখানে আর লেখার দরকার হচ্ছে না। তাহলে আমরা এখানে থেটা এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, দেখো তো কস ইনভার্স এ এক্স বাই এ। দেখো তো আমরা জিওমেট্রিক্যালি যে জিনিসটা প্রুভ করেছিলাম আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু সেম জিনিসটা পেলাম। অর্থাৎ আমাকে যদি বলে ওয়াই অক্ষ বরাবর কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা ইকুয়াল হবে কস ইনভার্স যে অক্ষ বরাবর বলেছে সে অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টরের যে সহগটা আছে সেটা এ ওয়াই ডিভাইডেড বাই অ্যাকচুয়াল যে মান ভেক্টর তার সেটা এ, সেটা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব। একইভাবে জেড অক্ষ বরাবর করলে কি হবে, কস ইনভার্স এ জেড ডিভাইডেড বাই এ। তো এই যে জিনিসপাতিগুলো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা প্রপার্টিজ আছে। এই যে কস থেটা এক্স এটাকে বলা হয়ে থাকে আমাদের এক্স অক্ষ বরাবর দিক কোসাইন, কস থেটা ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইন, আর কস
থেটা জেড হচ্ছে জেড অক্ষ বরাবর দিক কোসাইন। এই যে দিক কোসাইনগুলো আছে তিনটা অক্ষ বরাবর, তাদেরকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা বর্গ করি এবং এটাকে যদি যোগ করি সেটা ইকুয়াল টু 1 হয়। এই জিনিসটা আমরা একটু প্রুভ করি চলো। এখান থেকে আমাদের অনেকগুলো ম্যাথ দিতে পারে, এই প্রপার্টিসটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে অনেকগুলো ম্যাথ ক্রিয়েট করা যায়। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, কস স্কোয়ার থেটা এক্স প্লাস কস স্কোয়ার থেটা ওয়াই প্লাস কস স্কোয়ার থেটা জেড। এখন বলো তো কস স্কোয়ার থেটা এক্স সমান আমরা কি জানতাম, এ এক্স বাই এ, এবং এই পুরো জিনিসটার উপর কী হবে, বর্গ। একইভাবে এ ওয়াই ডিভাইডেড বাই এ, এবং পুরোটার উপর কী হবে, বর্গ। সিমিলারলি কস থেটা জেডের উপর বর্গ করলে কি হবে, এ জেড ডিভাইডেড বাই এ, পুরোটার উপর বর্গ। এখন দেখো তো নিচে আমাদের কি থাকছে, এ স্কোয়ার, আর উপরে সবগুলো যদি যোগ করি তাহলে কি থাকছে, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন এই পুরো জিনিসটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি না? এটা তো আমরা জানি তাই না? তাহলে উপরে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার, নিচে কি পাচ্ছি, এ স্কোয়ার। আলটিমেটলি এটা কি হলো, 1। এটা গেল কি, রাইট হ্যান্ড সাইড। তো এই যে আমাদের প্রপার্টি, এই প্রপার্টি থেকে কিন্তু আমরা প্রুফটা দেখালাম। পরীক্ষা প্রুফ আসার সম্ভাবনা খুবই কম, তবে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আমি তোমাকে বললাম যে কোনো একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর এক্স অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাপেক্ষে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আমাকে বলো জেড অক্ষের সাপেক্ষে কত ডিগ্রি কোণ তৈরি করে। তোমরা এই ফর্মুলা ইউজ করে কিন্তু ওই থেটার জেডের মানটা বের করে ফেলতে পারবা। এরকম অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। চলো আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গাড়ির এবং বৃষ্টির যে ম্যাথগুলো ছিল। ওকে, তো এতদিন আমরা যে লাস্ট ক্লাসে যেটা আমরা করেছিলাম, একটা সমতলে গাড়ি চলার ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগের কার্যকলাপগুলো কাজে লাগাইছিলাম। এখন আমরা আনত তলের ক্ষেত্রে করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা আনত তল আছে, একটা ঢালু তল আছে, এটা পাহাড় কল্পনা করতে পারো, যার কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবং আমার এই যে গাড়ি, এই গাড়িটা পাহাড় বেয়ে উপরের দিকে উঠছে, যে গাড়িটার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এবং বৃষ্টি যখন পড়বে, এটা তো আমাদের সারফেস তাই না, পৃথিবীর কেন্দ্র এখানে, তাহলে বৃষ্টি তো ঠিক মহাকর্ষ বলের কারণে কেন্দ্র বরাবর পড়বে। তাহলে বৃষ্টিটা ঠিক এ বরাবর পড়ছে এবং সেটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং বাতাস স্বাভাবিকভাবে সারফেসের সাথে প্যারালালি যায়, তো সেটা যাচ্ছে প্যারালালি এবং সেটার মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে গাড়িটা আমরা যাচ্ছে এদিকে, এই গাড়িটার কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে এবং কত কোণে আসছে বলে মনে হবে। তো এই সকল প্রবলেমগুলো সলভ করা হয় আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট দ্বারা, তাই না? এবং একটা জিনিস খেয়াল করো, এই যে কত মনে হবে, এটা মানে কি, আমরা কার বেগ বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি হলো বৃষ্টির বেগ। কার সাপেক্ষে বা কার কাছে মনে হচ্ছে, কারের সাপেক্ষে। তাহলে বৃষ্টির বেগ কারের সাপেক্ষে, এভাবে আমরা লিখি। তাহলে প্রথমে কোনটা, আর মাইনাস কার, এটা ছিল স্বাভাবিক অবস্থা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের বেগটা, এখানে এক্সট্রা একটা বেগ যুক্ত হয়েছে না, সেটা কি, সেটা হচ্ছে আমাদের বাতাসের বেগ। এই যে বাতাসের বেগ, এটাকে আমরা দুইভাবে কাজ করতে পারি। এই যে আমরা আমাদের যে আপেক্ষিক বেগটা পেলাম, তার সাথে আমরা আমাদের বাতাসের যে বেগটা সেটা যোগ করতে পারি। সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে বেগটা আমার গাড়ি অনুধাবন করবে সেটা। একটা জিনিস খেয়াল করো, এই আর সি ইকুয়াল টু কী লেখা যায়, ভি আর মাইনাস ভি সি, তাই না? আর প্লাস এখানে কি, ভি এ। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা এই যে গাড়ির বেগ এবং এই যে আমাদের বৃষ্টির বেগ এবং আমার এই যে বাতাসের বেগ, এই দুটাকে আমরা যোগ করতে পারি না? যোগ করতে পারি, কারণ তারা যোগ অবস্থায় আছে, মাইনাস কারের বেগ। অর্থাৎ এই সকল ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, বৃষ্টি তো এভাবে পড়ছিল, কিন্তু বাতাস থাকার কারণে সে তো এভাবে পড়তে পারবে না, সে তার লব্ধি বরাবর পড়বে। তাই আমরা এই বাতাস এবং তাছাড়া অন্যান্য যে অনুঘটক আছে সেগুলোকে আমরা আগে লব্ধি বের করে ফেলবো, এবং তারপরে এই যে আমাদের বৃষ্টিটা এভাবে পড়ছে তার সাথে আমাদের এই যে গাড়ির বেগ, তার আপেক্ষিক বেগ বের করে ফেলবো। তাহলে আমাদের জন্য পুরো জিনিসটা করা ইজি হবে। তো এই জিনিসটাকে আমরা যদি একটু এখানে আমাদের ডায়াগ্রাম এঁকে বোঝার ট্রাই করি, এই সকল জিনিসপাতি যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এইভাবে একটা ডায়াগ্রাম এঁকে নেবা। ওকে, তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখন টার্গেটটা কি, টার্গেটটা হলো যে আমাদের যে বৃষ্টি, সে বৃষ্টিটা কত বেগে পড়ছে। আমরা জানি বৃষ্টিটা এদিক বরাবর আসতে পারবে না, আবার এদিক বরাবর তো আমাদের বায়ুর বেগ, তার মানে এই দুইটার ঠিক কোন একটা লব্ধি বরাবর আমাদের বৃষ্টিটা থাকবে। সেটা মান কত হবে সেটা আমরা জানি না, এবং এটাও জানি না যে এই বৃষ্টিটার মান কত। ঠিক আছে না? তো সেটা আমরা এখন বের করব। চলো, তাহলে আমাদের টার্গেট হলো বৃষ্টি এবং বাতাসের যে লব্ধি সেটার মানটা কত।
খুব ইজি। তাহলে নতুন যে আমাদের রেইন হলো, সেই রেইনের যে আপেক্ষিক বেগটা মানে লব্ধি বেগটা হবে সেটা কত? সেটা হবে রেইনের বেগ প্লাস আমাদের যে বাতাস আছে তার বেগ। তো এখান থেকে আমরা বলতো তার মানটা কত আসে? মানটা তো ইজি, তাই না? ভি আর স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। আমরা বাকি অংশটুকু লিখবো না। কেন লিখবো না ভাইয়া? তার কারণ দেখো, আমাদের বৃষ্টি এবং বাতাস তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হলে আমার বাকি অংশটুকু লেখার দরকার হয় না, কারণ ওটা জিরো চলে আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মিটার পার সেকেন্ড। এটা যদি ক্যালকুলেশন করো, এটা মান আসবে 5√5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তার মানে প্রকৃতপক্ষে আমি যদি গাড়ির কথা চিন্তা নাও করি, বাতাসের কারণে বৃষ্টি আমার এখানে কত বেগে পড়বে? 5√5 বেগে পড়বে। ওকে, কিন্তু কথা হচ্ছে উলম্বের সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা বের করা ইজি। থিটা ইকুয়াল টু, আমরা যদি উলম্বের সাথে বের করতে চাই, এক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি, তাহলে যার সাথে বের করতে চাই সেটা হচ্ছে রেইন, তাকে আমরা কোথায় রাখবো? নিচে রাখবো, এবং অপরটাকে অপরে রাখবো। তাহলে এটা মান যদি আমরা ক্যালকুলেট করি, এটা মান আসবে 26.56 ডিগ্রি। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল আমাদের এই যে রেইন এবং এই যে আমাদের বাতাস, এই দুইটা বেগের কারণে লব্ধি যে রেইনটা হবে, সেটা আমাদের থিটার মানটা কত আসবে ভাইয়া? সেটা থিটার মান আসবে 26.56 ডিগ্রি। এটুকু আমরা বুঝতে পারলাম। কিন্তু আমার গাড়ি কোন দিকে যাচ্ছে? এতদিন আমরা যখন সমতলে কাজ করছিলাম, গাড়ি আমার এ বরাবর যাচ্ছিল, তখন আমি গাড়িটাকে ঠিক 180 ডিগ্রি উল্টিয়ে দিয়ে আমরা এই দুটা লব্ধি বের করলে পেয়ে যাচ্ছিলাম যে বৃষ্টির প্রকৃত বেগের দিক এবং মান কত। কিন্তু গাড়ি তো এখন আর এদিক বরাবর যাচ্ছে না, গাড়ি একটা লম্ব অর্থাৎ একটা উলম্ব করে, মানে একটা, কিন্তু এখানে গাড়ি একটা তল বরাবর উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? এখানে একটা খাড়া অবস্থা আছে। সেটা কত? সেটা খুব ইজিলি আমরা বের করতে পারছি। লক্ষ্য করো, সেটা মান কত আমার দেওয়া আছে? 30 ডিগ্রি, তাই না? আলফার মানটা হচ্ছে সে মানটা, সেটা মান কত? সেটা মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তা এখানে আমার যে গাড়িটা যাচ্ছে তার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাদের টার্গেট হলো যে ভি আর সি প্রাইম বের করা। এটা করলে কি করতে হবে? আমাদের যে লব্ধি বেগটা হবে রেনের, সেটা মাইনাস আমাদের গাড়ির বেগ। তাহলে গাড়ির বেগকে মাইনাস করতে হলে কি করতে হবে? 180 ডিগ্রি উল্টাই দিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মাইনাস ভিসি। তাহলে এই যে আমরা মাইনাস ভিসি পেলাম, ঠিক আছে, এবং এটা পেলাম, এই দুইটার যে লব্ধিটা হবে সেটাই হবে আমাদের ওই কাঙ্ক্ষিত কোণ, যে কোণ বরাবর আমাদের কাছে মনে হবে, গাড়ির লোকের কাছে মনে হবে যে আমাদের বৃষ্টিটা পড়ছে। এমন একটা জিনিস খেয়াল করো তো, এটা যদি 30 হয়, তাহলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমার এই যে মাইনাস ভিসি আমাদের যে ভেক্টর, এবং আমাদের নতুন যে ভেক্টর আমাদের বৃষ্টির ক্ষেত্রে, তাদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি প্লাস থেটা। থেটার মান কত? এত না? অর্থাৎ এটার মান কত আসে? এটার মান আমাদের আসে হলো 8656 ডিগ্রি। তাহলে তার মধ্যবর্তী কোণ এত ডিগ্রি। তাহলে আমরা এখন আমাদের কাজ কি হলো? আমরা উল্টাই দিলাম, এখন তাদের মধ্যবর্তী লব্ধিটা বের করব, তাই না? তো এখানে আমাদের মধ্যবর্তী কোণটাও আমরা জানি এবং তাদের মানগুলো আমরা জানি, তাহলে তো আমরা ইজিলি বের করতে পারবো, কোনো সন্দেহ নাই। তো চলো আমরা সেটা বের করে ফেলি। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। আমাদের ভি আর সি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি আমাদের বৃষ্টির নতুন যে বেগ মাইনাস ভিসি। তাহলে এখানে আমাদের মানটা কত আসবে? মানটা ইকুয়াল টু হবে রুট ওভার আমাদের এই যে নতুন লব্ধি ছিল আমাদের বৃষ্টির, সেটা মান কত? 5√5। এটা পুরোটা কি হবে? হোল স্কোয়ার। প্লাস এবার গাড়ির বেগ কি? গাড়ির বেগ উল্টা দিলে কি চেঞ্জ হয়ে যাচ্ছে? চেঞ্জ হয় না, দিক চেঞ্জ হয়েছে কিন্তু মান সিমিলার আছে। মানটা কত ছিল? মানটা ছিল আমাদের 20 স্কোয়ার, তাই না? প্লাস 2 × 20 × 5√5। এবার দেখো কসের মান কত? কসের মান হচ্ছে 86 পয়েন্ট, প্রবাবলি, হ্যাঁ 86.56। এখন এই জিনিসটা মান কত আসে? 23.49 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা দেখলাম যে তাদের লব্ধি মানটা কত হবে। এখন দেখি আমাদের কোনটা কত হবে। আমরা কোন যেটা বের করতে চাচ্ছি সেটা যে কোনো একটা সাপেক্ষে বের করতে হবে, তাই না? যে আমরা এই যে দুটা লব্ধি আমরা চাচ্ছি, আমরা গাড়ির সাপেক্ষে চাই না রেইনের সাপেক্ষে চাই? যেহেতু গাড়ির কোণগুলো ইজি, তাই আমরা গাড়ির সাপেক্ষে আগে বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে গাড়ির সাপেক্ষে যদি আমরা কোনটা বের করতে চাই, সেটা হলো কি হবে? ট্যান ইনভার্স
যার সাপেক্ষে সেটা হচ্ছে ভিসি নিচে প্লাস ভিআর প্রাইম কস 86.56, ওপরে হবে ভিআর প্রাইম সাইন 86.56। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান আসে 28.36 ডিগ্রি। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল এটার সাথে 28.36 ডিগ্রি করে আমার বৃষ্টিটা পড়বে, গাড়ির সাথে এত ডিগ্রি কোণে। ওকে, গাড়ির সাথে এত ডিগ্রি কোণে। তাহলে আমি যদি তোমাকে বলি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে তাহলে এটা পড়ছে, দেখো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়ছে। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই যে আমাদের 60, দেখো উলম্ব কোনটা? উলম্ব হচ্ছে আমাদের এটা। তাহলে গাড়ির সাথে যদি এত ডিগ্রি কোণে পড়ে, পুরোটা যদি 60 হয়, তাহলে 60 মাইনাস 28.49 যদি আমরা করি, 28.49 যদি আমরা করি তাহলে যেটা পাবো 31.64, এটাই হচ্ছে আমাদের উলম্বের সাথে কোণ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমাদের যে বৃষ্টি ছিল সে বৃষ্টির বেগ, ঠিক আছে, বৃষ্টির বেগের মান হবে 23.49 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং দিক হবে উলম্বের সাথে 31.64 ডিগ্রি গাড়ির দিক বরাবর, ঠিক আছে। তার মানে আলটিমেটলি কি উলম্বের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করছে। তবে আমরা যদি এই গাড়িটাকে যদি আমরা তার যে সারফেস সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো গাড়ি মনে করবে তার যে প্যারালাল ইউনিভার্স, ঠিক আছে, মানে প্যারালাল ইউনিভার্স বলতে বোঝাতে যাচ্ছি তার সাথে যে দিকটা, তুমি যখন গাড়িতে থাকবা তুমি তো এটা দেখবা না, তুমি তখন এই অংশটুকুটাকে তোমার জগৎ মনে করবা, তাই না? তো তোমার কাছে মনে হবে তোমার দিক বরাবর তোমার সাথে, ঠিক আছে, তোমার কাছে মনে হবে যে তোমার দিক বরাবর এত ডিগ্রি কোণে জিনিসটা পড়ছে বাতাসে, গাড়ি তোমার সাপেক্ষে এই জিনিসটা এত ডিগ্রি কোণে আসছে। দেখো তো কি বলেছিলাম, গাড়ির সাথে এত ডিগ্রি কোণ, তাই না? গাড়ির সাথে এত ডিগ্রি কোণ মানেটা কি? গাড়ির সাথে ডিগ্রি কোণ মানে হচ্ছে যে এই জিনিসটা আমাদের এই যে তল, এই তল এর সাথে 28.36 ডিগ্রি এত ডিগ্রি কোণে পড়বে। অর্থাৎ গাড়ির এই তলটাকে যদি তুমি উলম্ব চিন্তা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা ঠেলা, সেটা হবে 90 - 28.36 ডিগ্রি, যত এতটুকু কোণে গাড়ির মনে হবে যে তার উলম্বের সাথে কোণ পড়তেছে। আলটিমেটলি তার মানে কি বোঝা গেল, এই থিটার মানটা হচ্ছে এটা, এবং এভাবে সে মনে করবে বৃষ্টিটা পড়ছে। তাহলে গাড়ির কাছে যদি মনে হয় বৃষ্টিটা এ বরাবর পড়ছে, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি যে সামনের দিকের কাজ যদি 30 ডিগ্রি হয় তাহলে সে কি ভিজবে? অবশ্যই ভিজবে। পিছন দিকের কাজ যদি 45 ডিগ্রি হয় তাহলে কি সে ভিজবে? না, সেক্ষেত্রে সে ভিজার কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই যে আমাদের 45 ডিগ্রি না হয়ে এটার মান যদি এটার থেকে কম হইতো তখন কিন্তু পিছনের কাজও ভিজত, ঠিক আছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারি। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে আপেক্ষিক সরণ এবং আপেক্ষিক ত্বরণ। আসলে আমরা যে সরণগুলো নিয়ে কাজ করি সবগুলো কিন্তু আপেক্ষিক। একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে আমাদের যদি একটা তল হয়, একটা রেফারেন্স ফ্রেম বা একটা গাছ মনে করো, তো এখান থেকে এক্স এ পরিমাণ দূরত্বে একটা অবজেক্ট আছে, একটা বস্তু আছে এ, এবং আরেকটা বস্তু এক্স বি পরিমাণ দূরত্বে আছে এবং সেটা হচ্ছে বি বস্তু। তাহলে এই যে এই দুটা বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা কিভাবে বের করছি? আমরা এটা আপেক্ষিকভাবে বের করছি। অর্থাৎ এক্স এ বি যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এই বস্তুটার সরণ বি এর সাপেক্ষে কত, তখন সেটা আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স বি। এখন যদি বলি বি বস্তুটার সরণ এর সাপেক্ষে কত, এক্স বি মাইনাস এক্স এ। এভাবে আপেক্ষিক সরণগুলো একইভাবে আপেক্ষিক বেগের মতো কাজ করে। আপেক্ষিক ত্বরণ বলেও একটা কনসেপ্ট আছে, কিন্তু আপেক্ষিক ত্বরণটা একটু কমপ্লিকেটেড। আমরা এগুলো অনেক হায়ার স্টাডিজের ক্ষেত্রে পড়ি এবং আমাদের যে রিলেটিভিটির যে জিনিসগুলো থাকে, আইনস্টাইন রিলেটিভিটি, সেগুলোতে এগুলো আছে। তো তোমাদের এত ডিপে যাওয়ার দরকার নাই। তোমাদের যদি কোনো কারণে আমাদের প্রশ্নে যদি চলে আসে আপেক্ষিক ত্বরণে কোনো এমসিকিউ বা টাইপ, তোমরা সিম্পলি এটাকে এভাবে চিন্তা করবা, এ আর সি মানে ধরো আমাদের কি ছিল, আমাদের ভি আর সি বলে একটা জিনিস ছিল না, রেইন এবং কারেন্ট, তখন আমরা কি করতাম ভি আর মাইনাস ভিসি। অর্থাৎ আমাদের বৃষ্টির বেগ কারের বেগের সাপেক্ষে
ঠিক তেমনই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে বৃষ্টির ত্বরণ কারের ত্বরণের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের বৃষ্টির ত্বরণ মাইনাস কারের ত্বরণটা নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন প্রায় চলে আসে পরীক্ষায়, সেটা হচ্ছে একটি ভেক্টর অর্থাৎ একটি ওয়াই জেড তলের সমান্তরাল এবং এ ভেক্টরের সাথে লম্ব বরাবর ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ আমাদের কাছে একটা ভেক্টর আছে, ধর ভেক্টরটা এ, ওই ভেক্টরটা তোমার ওয়াই জেড তলের সমান্তরাল। ওয়াই জেড তলের সমান্তরাল মানে কি? এটা যদি আমাদের হয় এক্স, এটা যদি হয় আমাদের ওয়াই এবং এটা যদি হয় জেড, তার মানে এই যে ওয়াই জেড তল, এই তলের ওপর ওই ভেক্টর এটা অবস্থান করছে। অর্থাৎ ওই ভেক্টরের এক্স অক্ষ বরাবর এ এক্স ওয়াই এর মান, এক্স এর মান হচ্ছে কত? 0। অর্থাৎ আই ক্যাপ বরাবর তার কোনো ভেক্টরের উপাংশ নাই। তো চলো আমরা সেটা লিখে ফেলি। তাহলে ওয়াই জেড তলের সমান্তরাল ভেক্টর এ যদি হয়, তাহলে সেটাগুলো কি লিখতে পারি? 0 আই ক্যাপ প্লাস, আমি ধরলাম যে মান তো জানি না যে কত, বা ধরো একটা মান ধরলাম বি, বি না ধরি সি ধরি, সি জে ক্যাপ প্লাস সি প্লাস ডি কে ক্যাপ। ওকে, এটা আমরা ধরলাম। তো এটা হচ্ছে আমাদের কি ভেক্টর? এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। একইভাবে আমাদের বি ভেক্টরটা কত ভাইয়া? বি ভেক্টরটা হচ্ছে আমাদের বলি দেওয়া আছে। তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি তারা পরস্পরের লম্ব। তাহলে এই দুটো যদি আমরা ডট গুণফল করি এবং ডট গুণফলের মান যদি অবশ্যই 0 হতে হবে কারণ তারা পরস্পরের উপর লম্ব, সেখান থেকে আমরা এই সি এবং ডি এর একটা রিলেশন পেয়ে যাবো, তাই না? তো এটা যদি আমরা ডট গুণফল করি, এটার সাথে ডট করলে হয় 0, এখানে হয় মাইনাস সি, আর এখানে প্লাস ডি। এটা ইকুয়াল টু কত ভাই? এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখানে সি এর মান আমরা কত পাচ্ছি? সি এর মান আমরা পাচ্ছি হলো 3d। তাহলে সি এর মান যদি আমরা এখানে পাই, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু আলটিমেটলি এখানে কি হচ্ছে? সি জে ক্যাপ প্লাস ডি, আর এখানে কি ডি ক্যাপ, তাই না? তো সি এর মানটা আমরা কত পেলাম? 3d। 3d জে ক্যাপ, আর এখানে হচ্ছে ডি কে ক্যাপ। ওকে, তাহলে দেখো এখানে আমরা আমাদের ভেক্টরটা পেয়ে গেছি। আমাদের আসলে চেয়েছি কি? আমাদের এখানে চেয়েছে যে একক ভেক্টর কত হবে। তাহলে একক ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? একক ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাই না? ওই ভেক্টরটা কত? ওই ভেক্টরটা হচ্ছে 3d জে ক্যাপ প্লাস ডি কে ক্যাপ। এখন ওটার মান কত? ওটার মান হচ্ছে √9। তাহলে দেখো এটা মান কত হয়? √, আমাদের এখানে 3d স্কোয়ার করলে কি হয়? 9d স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আলটিমেটলি নিচে কি দাঁড়ায়? উপরে দাঁড়া হচ্ছে 3d জে ক্যাপ প্লাস ডি কে ক্যাপ ডিভাইডেড বাই √10d স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, আমরা পরবর্তীতে কিছু টুকটাক জিনিসপাতি দেখব। দেখো আমরা ডট গুণফল এবং ক্রস গুণফল জিনিসটা জানি, তাই না? তো ক্রস গুণফলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রস গুণফলের মান। ক্রস গুণফলের আমরা জানি একটা ভেক্টর রাশি, তার মান এবং দিক আছে। তার মানটা কত হয় দেখো তো? যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এবি সাইন থিটা হবে না? এটা আমরা জানি। আর যদি ডট গুণফল করি তাহলে কি হয়? ডট গুণফল করলে আমাদের হয় এবি কস থিটা। তো দেখো আমাদের এখানে কিছু জিনিসপাতি ছোটোখাটো ম্যাথ দিয়েছে, যেমন বলেছে এ ডট বি প্লাস এ ক্রস বি এর মান যে মডুলাসটা হবে, এই দুইটার বর্গ করে যদি আমরা বের করতে চাই তাহলে কত আসে? তো ইজি জিনিস, আমরা যদি ডট গুণফল করি তাহলে কি হবে? এ বি কস থিটা তার হোল স্কোয়ার, আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এ বি সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে উভয় জায়গা থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি কমন নিই, তাহলে এখানে থাকছে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আলটিমেটলি এটা কত আসে ভাইয়া? কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এটা ইকুয়াল টু প্রমাণ হয়ে গেছে না? ইজি জিনিস। পরবর্তী জিনিসটা দেখো, আমাদের বলেছে যে দুইটা ভেক্টরের ডট গুণফলের বর্গ মাইনাস তাদের যে ক্রস গুণফল তার মডুলাসের স্কোয়ারকে যদি মাইনাস করা হয়, তাহলে কত আসবে? সেটা ইকুয়াল টু আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। একই কথা আমরা সিম্পলি আমরা যা জানি তা আমরা এখানে বসাই দেবো, তারপরে একে একে সামনে আগাবো। ওকে, তাহলে দেখো তো এটা ইকুয়াল টু কত ছিল? সাইন থিটা হোল স্কোয়ার। একইভাবে এ স্কোয়ার বি স্কোয়ারকে যদি কমন নিই, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, ওই দুটোকে কমন নিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা সূত্র আছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস টু থিটা। কীভাবে আসছে আমি দেখাচ্ছি। এটা তোমাদের ত্রিকোণমিতির সূত্র, তোমরা পরবর্তীতে এটা শিখবা। কস টু থিটা এটুকু আমরা পাচ্ছি। এখন দেখো কিভাবে এটা আসলো। তোমরা ত্রিকোণমিতিতে শিখবা কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ
ইন্টু সাইন বি, এগুলো তোমাদের ম্যাথমেটিক্সে এগুলো প্রুফ আছে, বই দেখে নিও। ওকে, তাহলে আমি যদি এ এবং বি উভয়কে যদি থেটা বসাই দিই তাহলে কি হয়, কস টু থেটা হয়। কস টু থেটা ইকুয়াল টু কী হবে, কস থেটা ইন্টু কস থেটা, তাহলে কস থেটা স্কোয়ার। ওকে, মাইনাস এবার দেখো সাইন থেটা এবং সাইন থেটাকে গুণ করলে কি হবে, সাইন থেটা স্কোয়ার। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু এটা লেখা যায়, এগুলো আমরা ম্যাথমেটিক্যাল জিনিস। ওকে, চলো পরবর্তী একটা ছোটোখাটো জিনিস বলছে, যদি এটা সমান এটা হয় মধ্যবর্তী কোণ কত। অলওয়েজ মনে রাখবা যে দুটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফল যদি সমান হয় মধ্যবর্তী কোণ হবে 45। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য মনে রেখে দেবা। দেখো কিভাবে হচ্ছে, এবি কস থেটা বাম পাশ আর ডান পাশ ইকুয়াল টু কি, এবি সাইন থেটা। উভয় পাশ থেকে এবি কেটে গেলে কি থাকে, কসকে যদি এ পাশে নিয়ে চলে আসি তাহলে কি থাকলো, ট্যান থেটা। ট্যান থেটা ইকুয়াল টু কত, 1। এবং বলো তো থেটা মান কত হলে 1 হয়, ট্যান থেটা ইকুয়াল টু 1, 45 ডিগ্রি। তাহলে বোঝা গেল যদি তারা ডট গুণফল এবং ক্রস গুণফল সমান হয়, দুটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তারা পরস্পর 45 ডিগ্রি কোণে আছে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য করো, দুটা ভেক্টর আমার কাছে দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল যদি সমান হয় তাহলে তারা পরস্পর 90 ডিগ্রিতে থাকে। বুঝছো, তারা পরস্পর কত ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রিতে থাকে। একটা জিনিস খেয়াল করো, আমি বোঝাচ্ছি। এ বি আমরা যখন এটাকে যোগ করব তখন কি হয়, যোগ করলে মানটা কত হবে ভাইয়া দেখো তো। এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থেটা, তাই না। এটা হচ্ছে বাম দিকেরটা। এবং ডান দিকেটা চিন্তা করো তো, এটা হচ্ছে এ এবং বি। তাহলে আমি যদি এখানে মাইনাস বি এর সাথে তাদের যোগ করি, কারণ এটা মানে হচ্ছে যোগ প্লাস মাইনাস বি এবং তার মডুলাস মান, তাই না। তাহলে এটাকে 180 ডিগ্রি বাঁকাই দিতে হবে। তাহলে এখানে মধ্যবর্তী কোণ যদি থেটা হয় তাহলে এই কোণটা কত হবে, 180 মাইনাস থেটা, তাই না। তো সেই জিনিসটা আমরা এখানে করবো, এটা যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থেটা। তাহলে এই পাশটা কত হবে, এই পাশটা কীভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস থেটা। ওকে, উভয় পক্ষ থেকে আমরা যদি রুটটাও সরাই দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সরাই দিই এবং 2ab কে সরাই দিই, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হলো কস থেটা আর এখানে থাকে হলো কস 180 মাইনাস থেটা, তাই না। এখানে একটা জিনিস খেয়াল করো, কস 180 মাইনাস থেটা মানে কি, এটা হচ্ছে কস থেটা আর এটা হচ্ছে মাইনাস কস থেটা। তাহলে দুটাকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে কত থাকে, 2 cos থেটা ইকুয়াল টু কত, 0। তাহলে cos থেটা ইকুয়াল টু কত আসছে, cos থেটা ইকুয়াল টু আসছে 0। বলো তো থেটার মান কত হলে cos থেটার মান 0 হয়, 90 ডিগ্রি। তার মানে বোঝা গেল দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে কেবলমাত্র তখনই তাদের মধ্যবর্তী তখনই তাদের যোগফল এবং বিয়োগফলের মান কি হয়, সিমিলার হয়। ওকে, এই জিনিসটা আমরা একটু এভাবে চিন্তা করতে পারি। একটা সামান্তরিক কল্পনা করো, এটা একটা এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে এরকম বি ভেক্টর। ওকে, এখন এই দুটাকে আমরা যদি লব্ধি চিন্তা করি, লব্ধি মানে কি, এ প্লাস বি। এই যে এ প্লাস বি এটা হচ্ছে ঠিক এ বরাবর। তার মানে আমার সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাহলে তাদের মধ্যবর্তী কর্ণটা হবে তাদের কি, যোগফল। এবার বিয়োগফলটা কি একটু চিন্তা করো তো। তুমি যদি এই জিনিসটাকে পিছন থেকে বর্ধিত করো, এ মাইনাস বি করা মানে কি পিছন থেকে বর্ধিত করতে হবে, তাই না। এখন বর্ধিত করার পর চিন্তা করো তো এই জিনিসটা লব্ধিটা কোনটা হবে, এটা লব্ধি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে। তাহলে ভেক্টরকে জানি আমরা শিফট করতে পারি, তাহলে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা না। এটা দ্বারা কি বুঝলা ভাই, এটা দ্বারা বোঝা গেল যে দুটা ভেক্টরের যোগফল দ্বারা নির্দেশিত হয় আমাদের এ ভেক্টরটা, মানে এই কর্ণটা, এবং অপর কর্ণ নির্দেশিত হয় তাদের বিয়োগফল দ্বারা। অর্থাৎ আমরা যদি আমাদের কাছে দুইটা ভেক্টর থাকে যেটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করছে, তাহলে সেখান দিয়ে আমরা তার অপর যে দুটা কর্ণ সেটা কিন্তু পেয়ে যাব। এখন একটা জিনিস খেয়াল করো, তা আমরা বুঝলাম এই দুটা হচ্ছে একটা সামান্তরিকের কর্ণ। তাহলে একটা সামান্তরিকের কর্ণদ্বয় যদি সমান হয়, একই কথা বলছে না, কর্ণদ্বয়ের মান কি সমান, এবং দেখতে পাচ্ছি যদি সমান হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত আসছে, 90 ডিগ্রি আসছে। জিনিসটা কিন্তু সত্য। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমার কাছে যদি একটা আয়তক্ষেত্র থাকে, একটা আয়তক্ষেত্র একটা সামান্তরিক, তাই না। একটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান হয়, এবং যেহেতু কর্ণদ্বয় সমান, আর তোমরা জানো এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য, আয়তক্ষেত্রের দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত থাকে, 90 ডিগ্রি না। তার মানে আমরা এটাকে ফিল করে এবং ফিজিক্যালি জ্যামিতিক ওয়েতেও কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারছি, যেহেতু আমাদের দুটো বাহু কর্ণ নির্দেশ করছে, কর্ণদ্বয় সমান হয় যদি সেটা আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্র হলে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, ইজিলি পাওয়া যাচ্ছে, তাই না। এই যে আমরা তখন যে কনসেপ্টগুলো নিলাম এখান থেকে কিছু সিমিলার এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা সলভ করতে পারি।
যেমন দেখো আমরা যদি এভাবে শুরু করি জিনিসটাকে, যে আমাদের 1 নাম্বার কেস দ্বারা আমরা কি বুঝি, দুটো ভেক্টরের মধ্যবর্তী যোগফল এবং বিয়োগফলের মান সমান হলে তাদের কোণের মান কত হয় ভাইয়া? কোণের মান হয়, আমরা দেখতে পেয়েছি 90 ডিগ্রি। এটা তো আমরা প্রথম থেকে পেলাম। এখন এটা যদি সত্য হয়, এটা বলে দিয়েছে, মানে বলে দিয়েছে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এমন বলেছে এই দুটো ভেক্টর সামান্তরিকের দুটো বাহু নির্দেশ করে। তাহলে দেখো তো ভাইয়া, এই দুটো ভেক্টর যদি সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ আমরা জানি, তাহলে সেটা দ্বারা কি নির্দেশিত হয় বলো তো? প্রথমেই আমরা দেখলাম এটা দ্বারা আমাদের নির্দেশিত হয় হচ্ছে আয়তক্ষেত্র। এবার দেখো আরেকটা জিনিস, এটা গেল 1 এবং 2 নাম্বারটা যদি আমরা একটু চিন্তা করি, সেটা হচ্ছে এরকম যে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমরা বলছি যে সামান্তরিকের কর্ণ নির্দেশ যদি করে, এ এবং বি যদি একটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করে তাহলে কি হবে? যদি কর্ণ নির্দেশ করে, লক্ষ্য করো দুটো কর্ণ নির্দেশ করছে এ এবং বি, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কখন এটা হয়? যখন এই জিনিসটা একটা বর্গতে রূপান্তরিত হয়। একটা বর্গের দুটা যে কর্ণ আছে এ এবং বি ভেক্টর দ্বারা যদি কর্ণকে নির্দেশ করি, তাহলে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমাকে যদি বলে এই শর্ত এবং 2 নাম্বার শর্ত, তাহলে ওই সামান্তরিকটাকে আমরা কি বলতে পারি? বর্গ বলতে পারি। ওকে, 2 নাম্বার জিনিস দেখো, আমরা 2 নাম্বার শর্ত অনুযায়ী বুঝতে পারছি থিটা ইকুয়াল টু হবে কি 45, কারণ দুটো ভেক্টরের ডট গুণফল এবং গুণফলের মান যদি সমান হয়, তার মানে কি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন পাই। একটা কন্ডিশন হচ্ছে যে তারা যদি পরস্পর দুটি বাহু নির্দেশ করে, সামান্তরিকে যদি দুটো বাহু নির্দেশ করে এবং তাদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, তাহলে তারা কি আবার তারা হবে তোমার কি সামান্তরিক হবে। অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তারা রম্বস হইতে পারে। ঠিক আছে না? 2 নাম্বার জিনিস হচ্ছে যে তারা 45 ডিগ্রিতে আছে এবং তারা যদি কর্ণ নির্দেশ করে, লক্ষ্য করো 45 ডিগ্রিতে কর্ণ নির্দেশ করলে এটা দেখতে কার মতো লাগছে? এটা দেখতে কিন্তু আমাদের যে সামান্তরিক তার মতো লাগছে। অথবা এটা আয়তক্ষেত্র হতে পারে, এটা সামান্তরিক হতে পারে, অথবা এটা আমাদের আয়তক্ষেত্র হতে পারে। ওকে, দেখো এটা একটু কঠিন প্রশ্ন, কিন্তু দেখে কঠিন বলা যাবে না। আমাদের অলরেডি যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেগুলোকে ইউজ করে কিন্তু আমরা ইজিলি জিনিসটা সলভ করতে পারি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, ধাপে ধাপে সলভ করতে হবে। প্রশ্নটা কি বলছে আগে দেখো, বলছে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে 900 নিউটন, আর একটা হচ্ছে 750 নিউটন। দুইটা ফোর্স আমাদের 3D ক্ষেত্রে একটা অবজেক্টের উপর ক্রিয়া করছে, তাহলে তাদের একটা লব্ধি থাকবে, তাই না? এখন যেহেতু একটা লব্ধি থাকবে, লব্ধিটা যদি এফ হয়, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা মান থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা মান থাকবে, জেড অক্ষ বরাবর একটা মান থাকবে। এখন এই যে মানগুলো আছে, এই মানগুলোকে যোগ করলে কিন্তু আমরা অ্যাকচুয়াল ভেক্টরটা পাবো। আমাদের কিন্তু সেটা চাই নাই, আমাদের চেয়েছে কি ইন্ডিভিজুয়ালি এই 3টা ভেক্টরের মান। ওকে, আমাকে যদি এই 3টাকে ভাগ করে দিত, এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, এদেরকে যদি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপে ভাগ করে দিত, সিম্পলি আমরা যোগ করে ফেলতাম, কাজ হয়ে যেত। যেহেতু ভাগ করে দেয় নাই, আমাদের প্রথম কাজ হবে এগুলোকে ভাগ করে ফেলা, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে ইউজ করে। অ্যান্ড দেন তাদেরকে যদি যোগ করি, তাহলে আমরা এফ এক্স, এফ ওয়াই এবং এফ জেড পেয়ে যাব। এইটি করলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের কিন্তু আসল যে ভেক্টরটা তার কিন্তু মান চাই নাই। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে কি এগুলোকে ভেঙে ফেলা। তা আমরা যদি এটার দিকে তাকাই, এই যে ভেক্টর যেটা 750 নিউটন, সেটা এক্স এবং ওয়াই একটা তল আছে, এবং এটা এক্স এবং জেড আরেকটা তল। তো আমরা চেষ্টা করব প্রথমে এক্স জেড তলটার দিকে তাকাতে। কেন এটা কথা বললাম? কারণ এখানকার থেকে আমরা যদি লম্ব অভিক্ষেপটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এ তলে কতটুকু পরিমাণ অভিক্ষেপ তৈরি করছে, এ তলে তার কতটুকু অংশ আছে সেটা পেয়ে যাব। সেটা যদি পেয়ে যায়, সেখান থেকে আমরা কোণের মাধ্যমে এক্স অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর মান পাবো। আবার এখানে ওয়াই এর সাথে কোণ দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর একটা মান পেয়ে যাব। অর্থাৎ এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো। সিমিলারলি 900 নিউটনকেও আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো। ভাগ করার পর যোগ করে ফেললে আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? জিনিসটা খুব ইজি, বা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করতে হবে। তাহলে দেখো এক্স জেড যে তলটা আছে, এই তলে 750 নিউটন এর যে উপাংশটা আমরা দেখালাম, সেই উপাংশটার মান কত হবে বলো তো? সেই উপাংশটার মান হবে, এখানে দেখো যদি 35 দেওয়া থাকে, তাহলে এটা কত হবে? এটা হবে 90 মাইনাস 35। তার মানে 90 মাইনাস 35তে হবে এই অংশের আমাদের কোণ। তাহলে আমরা এটা কত পাচ্ছি? সেটা হচ্ছে 750, যার সাথে কোণ, আমরা এখানে কোণটা ইকুয়াল টু কত পেলাম? 90 মাইনাস 35। তো যার সাথে কোণ সেটা নিয়ে তো কাজ করব, তাই না? তাহলে কত হবে? কস
90 মাইনাস 35 যদি আমরা করি তাহলে এটা মান কত আসে? এটা মান ইকুয়াল টু আমরা পাবো তোমার 430.18 নিউটন। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এই অংশটুকুর মান। এখান থেকে আমরা এক্স অক্ষ এবং জেড অক্ষের মানটা পেয়ে যাব না? পেয়ে যাব। সিমিলারলি ওয়াই অক্ষের মান কীভাবে বের করতে হয় সেটা তো আমরা দেখালাম। তাই একত্রে যদি আমরা পুরা জিনিসটাকে, এটাকে যদি আমরা এ ভেক্টর কল্পনা করি এবং এটা যদি বি ভেক্টর কল্পনা করি, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কী লেখা যায়? আমাদের এই 750-এর সাথে এখানকার কস দিতে হবে, 750 কস 35 আই ক্যাপ প্লাস এখানে আমাদের এই 438 নিউটনের সাথে আমাদের প্রথমত যদি এই যে একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে মানটা পেয়েছি এই মানটা কি? এই মানটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর মান। তাহলে এটাকে আমরা পরে দিব, এটা ওয়াই অক্ষ বরাবর আমরা সাজিয়ে রাখবো কোথায়? পরের ক্ষেত্রে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি মান হয় তাহলে এটা কি হবে? জে ক্যাপ। তাহলে আমরা জিনিসটাকে যদি, তাহলে আমরা পুরো জিনিসটাকে এটাকে যদি এ ভেক্টর এবং আমাদের, তাহলে এটাকে যদি আমরা এ ভেক্টর এবং এটাকে যদি আমরা বি ভেক্টর কল্পনা করি, তাহলে এ ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে ফেলবো। ঠিক আছে, প্রথমত আমরা এই অংশের নিচের অংশটা থেকে আমরা বের করে দুটো অংশ বের করবো, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমরা 35 ডিগ্রি থেকে বের করে ফেলবো। তাহলে আমাদের এ ভেক্টরটাকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা কি পাই? প্রথমে আমাদের এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি তাহলে এটা মান কত ছিল? 430.18 এবং তার সাথে কস কত হবে? কস 25 ডিগ্রি। এটা যে মান সেটা কি? সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস, এরপরে চিন্তা করুন তো ওয়াই ক্যাপ বরাবর কি থাকছে? ওয়াই ক্যাপ বরাবর থাকছে 750 ইন্টু কস কত? 35 ডিগ্রি, তাই না? এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের জে ক্যাপ। তাহলে দুটো অংশ ভাগ করে ফেললাম। 3 নম্বর অংশ কি? এই যে আমাদের মানটা, এই মানটাকে আমাদের জেড অক্ষ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে 430 18, তাহলে এদিক বরাবর কোণ কত? এদিক বরাবর কোণ যেহেতু আমরা জানি না, তাহলে অপর দিকের কোণ কত? 25। তাহলে আমরা এখানে সাইন ইউজ করতে পারি, সাইন 25 ডিগ্রি। তাহলে এটা কি হলো ভাইয়া? এটা হলো আমাদের কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের ভেক্টরটাকে যদি লিখি তাহলে এটা মান আসে হলো এ ভেক্টর ইকুয়াল টু 38987 আই ক্যাপ প্লাস 61436 জে ক্যাপ প্লাস 1818 কে ক্যাপ নিউটন। তাহলে দেখো আমরা আমাদের এ ভেক্টরটাকে ভাগ করে ফেললাম। এবার আমরা বি ভেক্টরটা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে বি ভেক্টরের ক্ষেত্রে একইভাবে, বি ভেক্টরের ক্ষেত্রে এই যে তলটা দেখো, এই তলটা কি? জেড এবং এটা হচ্ছে এক্স এর বিপরীত দিক, সেটাও কিন্তু এক্স জেড তল। ঠিক আছে, তো এক্স জেড তল বরাবর বি এর যে উপাংশের মান বা অভিক্ষেপ সেটা কি হবে? এক্স জেড তল বরাবর বি এর অভিক্ষেপ। তো দেখো তো অভিক্ষেপটার মান কত হয়? আমাদের 65 ডিগ্রি বলে দিয়েছে না? যেহেতু 65 ডিগ্রি বলে দিয়েছে তাহলে সেটা কত হবে? 900 ইন্টু কস 65। মান কত আসে বলো তো? কত নিউটন? এটা মান কত আসে? 38036 নিউটন। তাহলে আমরা এই অংশটুকুর মান পেয়ে গেছি। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হলো একইভাবে এটাকে এক্স এবং জেডে ভেঙে ফেলা এবং এটাকে ভেঙে ফেলবো আমরা কোথায়? ওয়াইয়ের মাধ্যমে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের প্রথমে তাহলে কি আসবে? প্রথমে আসবে আমাদের এক্স। তাহলে বি এর এক্স, দেখো তো এখানে যে মানটা পাবো এটা কি পজিটিভ দিক না নেগেটিভ দিক? যেহেতু নেগেটিভ দিক তাই আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন লাগবে। ওকে, তাহলে এটা কত? এটা মান কত ছিল? এটা মান ছিল 380.36। এটার সাথে কত হবে? কস কত? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে, এটা যদি হয় আমাদের 20 ডিগ্রি তাহলে ওটা হবে কত? ওটা হবে আমাদের 77 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত? এটা হচ্ছে আমাদের আই ক্যাপ এবং যে ক্যাপ অর্থাৎ অক্ষ বরাবর কত ছিল? 900 ইন্টু কস, এখানে কসের মান কত হবে? 25, কারণ এটা 65 হলে তো কত হবে? 25 হবে জে ক্যাপ প্লাস, এখানে দেখো তো এটা কত আছে? এটা হচ্ছে আমাদের 38.36। এক্ষেত্রে আমাদের মান কত? 20 ডিগ্রি, তাই না? কস 20 ডিগ্রি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কে ক্যাপ। তাহলে আচ্ছা এবার আসি, এটা মান কত আসে ভাইয়া? এটা মান আসে হলো আমাদের -13009 আই ক্যাপ প্লাস 815677 জে ক্যাপ প্লাস 35742 কে ক্যাপ। তাহলে দেখেন আমরা কি করে ফেললাম? এ ভেক্টর এবং বি ভেক্টর বের করে ফেললাম। তো আমাদের লাগবে কি? আমাদের ওই লব্ধিটা লাগবে, লব্ধির উপাংশগুলো, তাই না? তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে তো আমরা আমাদের লব্ধি পেয়ে যাচ্ছি। যে লব্ধিটাকে আমরা এফ দ্বারা নির্দেশ করছিলাম, তাহলে সেটা মান আমরা কত পাচ্ছি? 25978 আই ক্যাপ
প্লাস 143003 জে ক্যাপ প্লাস 53922 কে ক্যাপ নিউটন। এটা হচ্ছে আমাদের যোগফল। এখানে খেয়াল করলে দেখবেন এই অংশটা হচ্ছে কি আমাদের এফ এক্স, এই অংশটা হচ্ছে আমাদের এফ ওয়াই, এটা হচ্ছে আমাদের এফ জেড। প্রশ্নে কিন্তু আসলে এই তিনটার মানই চেয়েছে। তাহলে আমরা লিখে দিই অতএব এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 25978 নিউটন এবং এফ ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি 143003 নিউটন এবং লাস্টে আমাদের আসছে কত, এফ জেড ইকুয়াল টু হচ্ছে 53922 নিউটন। ওকে ওকে, আমরা আমাদের পরবর্তী কোশ্চিনে যাই। এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন বলেছে এই যে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এর সাথে কত ভেক্টর ক্রিয়া করলে লব্ধি আমাদের জেড অক্ষ বরাবর ক্রিয়া করবে। তাহলে এই ভেক্টরের সাথে অপর একটা ভেক্টর ধরলাম সেটা সি, এটি যোগ করার পর আমাদের লব্ধি ভেক্টর হবে এমন একটা ভেক্টর যেটা মান আমরা জানি না, বাট সেটা অবশ্যই জেড অক্ষ বরাবর হবে। তো জেড অক্ষ বরাবর ওই কাঙ্ক্ষিত ভেক্টরটা অবশ্যই আই এবং জে এর মান 0 হবে, কে এর মান কত হবে, কে এর একটা মান থাকবে, সে মানটা জানি না, সেটা ইকুয়াল টু হচ্ছে পি, সেটা যে কোনো মান হতে পারে 0 ছাড়া, তার মানে সেটা জেড অক্ষ বরাবর একটা ভেক্টর। ওকে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সি ভেক্টরের মানটা আমরা বের করব, ইকুয়াল টু হবে আমাদের কি পি কে ক্যাপ। ওকে, তাহলে এ এবং বি ভেক্টর এই দুটাকে যদি আমরা লিখি তাহলে কি থাকবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ প্লাস সি, সি এর মান তো আমরা বের করবো, আর এটা হচ্ছে কি পি কে ক্যাপ। ওকে, এখন দেখো এইটাকে যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ প্লাস সি ইকুয়াল টু পি কে ক্যাপ। আমাদের টার্গেট কি ভাই, আমাদের টার্গেট হচ্ছে সি ভেক্টরের মান বের করা। অতএব সি ভেক্টর ইকুয়াল টু কী লেখা যায়, সি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কত, এখানে আছে হলো আমাদের পি কে ক্যাপ, আর এদিকে মাইনাস করলে কি হয় 7 কে ক্যাপ হয়। তাহলে এখান থেকে আমরা কমন নিলে কি পাবো, পাবো 3 মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস পি মাইনাস 7 কে ক্যাপ। যেখানে এটা মেনশন করে দিতে হবে যেখানে পি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এই প্রশ্নের একটা মাত্র অ্যান্সার না, অনেকগুলো অ্যান্সার আছে। অর্থাৎ তুমি পি এর যে কোনো বাস্তব মান যদি বসাও এখানে নট ইকুয়াল টু 0 ছাড়া, তাহলে যেটা হবে সেই জিনিসটা আমাদের ওই সি এর সাথে এগুলো যদি যোগ করো তাহলে লব্ধি অবশ্যই আমাদের যে অক্ষ বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, জিনিসটা কেমন হচ্ছে দেখো, এগুলো পরস্পরের সাথে যোগ হয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, শুধু কে এর পার্টটা থাকবে, তাহলে তো ওই অক্ষ বরাবরই থাকছে, তাই না, ইজি জিনিস। পরে আসো, এখানে বলেছে দুইটি ভেক্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া আছে, তারা পরস্পরভাবে লম্বভাবে যদি ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে মান কি হবে। তো দেখো দুইটা ভেক্টরের আর ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ মান কত হতে পারে যখন তারা পরস্পর 0 ডিগ্রিতে বা একই দিকে কাজ করছে, তাই না। তো সেক্ষেত্রে তাদের মান কত, তাদের মান যেটা হবে সেটা হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে না, কারণ তাদের মধ্যবর্তী কোণ তখন 0 থাকে, এবং সর্বনিম্ন মান কত হয়, সর্বনিম্ন মান হয় পি মাইনাস কিউ। আমরা ধরে নিচ্ছি এখানে পি কিউ এর থেকে বড়, তাদের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হয় তখন সর্বনিম্ন মানটা পাই। এখন একবার তো পি এবং কিউ একই দিক বরাবর কাজ করেছে, আরেকবার উল্টা দিক বরাবর কাজ করেছে, তাই না। এখন আমরা চাই যে পি এবং কিউ তারা পরস্পর কি করবে 90 ডিগ্রিতে কাজ করবে, এক্ষেত্রে তার লব্ধির মানটা কত হবে সেটাকে আমাকে এই দুটার সাপেক্ষে প্রকাশ করতে হবে, আর ম্যাক্স এবং আর মিনের সাপেক্ষে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো চলো সেটা প্রকাশ করে ফেলি। তো সেটার মান ইকুয়াল টু হয় কত, এটা হবে। তো চলো এটা প্রমাণ করে ফেলি। এর জন্য আমরা যে কাজটা করব, এটা নাও দেওয়া থাকতে পারে, বলতে পারে যে মান কত বের করো, বা দিতে পারে প্রমাণ করো। তো আমরা যে কাজটা করব আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিন স্কোয়ার করব। কেন এটা করলাম ভাইয়া, দেখো এটা করলে এখানকার ভিতরে যে মানটা থাকে, অর্থাৎ আমাদের যে কস থিটা পার্টটা এখান থেকে নাই হয়ে যায়। কেন এটা বললাম দেখো তো ভাইয়া, যখন পি এবং কিউ পরস্পর 90 ডিগ্রিতে কাজ করবে পারপেন্ডিকুলারলি, তখন তাদের মান কত হবে, তখন তাদের মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না। এটা তো আমরা অনেক আগে থেকে জেনে আসছি। তো আমাদের টার্গেট থাকবে কোনোভাবে এই জিনিসটাকে নিয়ে আসা। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আনার উপায় হচ্ছে এই দুইটাকে কি করতে হবে,
এই দুটাকে যোগ করতে হবে, স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ যদি হোল স্কোয়ার করি, তো আলটিমেটলি যেটা দাঁড়ায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, আলফা বা থেটা, থেটা ধরো। দেখো এই দুটাকে আমরা যদি বর্গ করি তাহলে কি পাবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, আর এটাকে বর্গ করলে কি পাবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে বুঝতে পারছো ভাই কেন আমরা এটাকে যোগ করলাম? যোগ করলে যে জিনিসটা হবে যে আমাদের যে 2p কিউ পার্টটা সেটা নাই হয়ে যাবে, সেটা তো আমাদের আসলে দরকার নাই, আমাদের এখানে দরকার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ। ওকে, তো আলটিমেটলি এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা পাচ্ছি 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? আর বাম পাশে আমাদের কি আছে, বাম পাশে তো আমাদের এই যে আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিন হোল স্কোয়ার আছে, তাই না? তো এখান থেকে একই জিনিস, তো এখান থেকে আমাদের টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে আরপির মানটা বের করা, তাই না? তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি না 2rp, লিখতে তো পারি 2rp হোল স্কোয়ার লিখতে পারি। তো এই জিনিসটা আমরা পেলাম, তাহলে আমরা আরপি হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, 2কে পাশে যদি নিয়ে আসি, এ পাশে আছে কি, এ পাশে আছে হলো আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিন হোল স্কোয়ার, তাই না? তাহলে এখন অতএব আরপি যেটা আমাদের দরকার ছিল আর ম্যাক্সের মাধ্যমে বের করার জন্য, সেটাগুলো কি লিখতে পারি, 1/√2 রুট ওভার আর ম্যাক্স হোল স্কোয়ার প্লাস আর মিন হোল স্কোয়ার। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের ওই যে জিনিসটা যেটা আমরা যদি বলে প্রমাণ করো তাহলে আমরা এভাবে প্রমাণ করে ফেলতে পারবো, আর যদি বলে মান বের করো তো মান তো বের করে দিলাম। ওকে, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, এই কোশ্চিনটা তোমরা বইয়ে থাকতে পারে অনেক সময়, আবার অনেক সময় এমসিকিউ টাইপেরও থাকতে পারে। তো জিনিসটা দেখো আমরা অলরেডি শিখেছিলাম এই যে এটা, এই চিহ্নটাকে বলা হয়ে থাকে ন্যাবলা, ঠিক আছে, বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো ন্যাবলা স্কোয়ার মানে হচ্ছে যে ন্যাবলার ভিতরে যে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনগুলো আছে এগুলো প্রত্যেকটা ডাবল ডেরিভেটিভ। ডাবল ডেরিভেটিভ জিনিসটা কি, ডাবল ডেরিভেটিভ মানে হচ্ছে এই একবার ডিফারেন্সিয়েশন করার পর সে পরপর দুইবার ডিফারেন্সিয়েশন করবে। ওকে, অর্থাৎ এই ল্যাপ্লাসিয়ান অপারেটর ন্যাবলা স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার কে ক্যাপ। ওকে, অর্থাৎ আমাদের একই জিনিসকে দুইবার করে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো চলো আমাদের প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে যে এটা ইকুয়াল টু 0 সেটা আমাদের দেখাও। ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের বই থাকতে পারে, দেখবা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই যে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টরের একটা মান, অর্থাৎ একটা ভেক্টর যদি হয় এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাহলে এটার যে মানটা হবে সেটাই হচ্ছে আর, সেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা এই জিনিসটা করলাম আর কি। ওকে, একই জিনিস দুটা। তো দেখো আর ইকুয়াল টু যদি এটা হয় তাহলে 1/r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/r ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না 1/r স্কোয়ার, অবশ্যই আর স্কোয়ার। কেন আমি আর স্কোয়ার বললাম, কারণ এটাকে যখন রুটটাকে স্কোয়ার করে ফেলবো তখন ওটা থাকবে না, তাই না? ডিভাইডেড বাই এটা কি হবে, এখন এখন হয়ে যাবে এটা ইনভার্স, বুঝতে পারছো? এটা হয়ে যাবে কি ইনভার্স হবে। এখন যখন এটা ইকুয়াল টু ইনভার্স হলো, এখান থেকে আমরা 1/r ইকুয়াল টু কত পাই, এখান থেকে 1/r ইকুয়াল টু আমরা পাচ্ছি এই যে আমাদের বর্গটাকে যদি পাশে নিয়ে চলে যাই তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হাফ, তাই না? এটা হচ্ছে আমাদের 1/r। আমাদের প্রশ্ন বলেছে কি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 1/r করলে দেখাও যে এটা ইকুয়াল টু 0 হয়, তো আমরা সেটা করবো এখন। তো ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু আমরা তো পেলাম যে এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এই জিনিসটা, তাহলে আমাদের এখানে 3টা পার্ট আছে যেটা আমাদের এই পুরোটার সাথে কি হবে, গুণ হবে। তাহলে প্রথমে আগে আমরা এটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করব, তারপর এটার সাথে গুণ করব। ওকে, 3টা জিনিসের সাথে। তাহলে প্রথমে আমাদের ন্যাবলা এক্স কার সাথে গুণ হচ্ছে, দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হাফ মাইনাস হাফ, তাই না? তাহলে এটার সাথে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, এক্সের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পুরা জিনিসটাকে আমরা এক্স কল্পনা করব, পুরা জিনিসটা যদি এক্স হয় তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 কমে যাবে না? তাহলে মাইনাস হাফ মাইনাস 1 করলে কত হয়, এটা ইকুয়াল টু যেটা দাঁড়াবে
-3/2। তাহলে যা কাকে এক্স ধরলাম, পুরো জিনিসটাকে এক্স ধরলাম না, কিন্তু পুরো জিনিসটা কি এক্স না। এই অংশ এটা হচ্ছে তিনটা পার্ট আছে। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করলে কি হবে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, জেডের সাথে করলে 0 হবে। এক্স এর সাথে যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2x। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন এখানে ডিফারেন্সিয়েশন করেছিলাম এই পুরা জিনিসটাকে, ডিফারেন্সিয়েশন করার পর আমাকে কি করতে হবে, আমার এখানে যে মানটা থাকবে এই মানটাকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে এবং তার 1 কমাই দিতে হবে, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা সামনে নিয়ে চলে আসি তাহলে কত থাকে, -1/2। তাহলে এই যে -1/2 টু টু কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে এক্স ইন্টু, অবশ্যই সামনে একটা মাইনাস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। ওকে, এটা গেল প্রথমবার ডিফারেন্সিয়েশন। কিন্তু আমাদের এখানে ডাবল ডেরিভেটিভ আছে, লক্ষ্য করেছো, ডাবল ডেরিভেটিভ, অর্থাৎ আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে মানটা পেলাম এটাকে আমাদের আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমাদের ডাবল ডেরিভেটিভ হবে। তো সেটাকে আবার যদি, এটা মানে কি, এটা মানে আমরা যদি এই জিনিসটাকে লিখতে চাই আমাদের যেটা লাগবে এটা, তাই না? কারণ এটার সাথে আমাদের এটাকে গুণ দিতে হচ্ছে। এই জিনিসটা মানেই হচ্ছে এটা যে আমরা মান পেলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করা। তো দেখো এই পুরা জিনিসটাকে যদি আমি আরও একবার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি আসে, এই পুরা জিনিসটাকে যদি আমি আরও একবার ডিফারেন্সিয়েশন করি, তোমরা নিজেরা করবা। দেখো এখানে কি হচ্ছে, এখানে দুইটা মান আছে। একবার আমি এক্সকে বসায় রাখবো, দেন এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করব। আরেকবার আমি এটাকে বসায় রাখবো, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি যদি এটাকে বসায় রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করি, মানটা কত আসে, -1। তাহলে সেটা বুঝতেই পারছো কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3/2। এবার আমরা এক্সকে বসায় রাখবো, এক্সকে বসায় রেখে পুরো জিনিসটা যদি ডিফারেন্সিয়েশন করি সিমিলার জিনিসপাতি হবে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 3x², কারণ আগে এসেছিল কি শুধুমাত্র এই -1x ছিল, এবার আসবে কি -3x, আর আগের মাইনাসের সাথে গুণ হয়ে +3x² হয়ে যাবে আগের এক্সের সাথে, তাই না? আর পুরো জিনিসটার সাথে কি হবে, -1 যদি আমরা সূচকের যোগ করি তাহলে কি হয়, -5/2। তোমরা নিজেরা করলে এটা বুঝতে পারবে, আমি বুঝাইছি অবশ্য। তাহলে দেখো এটা গেল। এখন এই জিনিসটাকে চলো একটু আমরা সাজাইনি, সাজালে কি হয় দেখি। দেখো এখানে আমরা যদি এই যে আমাদের এই অংশটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি তাহলে কি হয়, এই পুরো অংশটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে চলে আসি তাহলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5/2। এখন দেখো তো এটা তো ছিল এখানে, বাট এখানে তো এটা নাই। তাহলে দেখো এই জিনিসটার মতো এই জিনিসটা যদি বানাতে চাও তাহলে যে কাজটা করবা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা দ্বারা একবার গুণ করবা আর একবার ভাগ করবা। তাহলে কি হলো, এই ভাগ করা অংশটুকু আমি এখানে বসায় দিতে পারছি, আর গুণ করাটা আমরা তখন ওপরে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে দেখো যখন আমরা এটার সাথে এটাকে গুণ করে ফেলবো তখন আমরা যে মানটা পাবো সেটা কি হচ্ছে, সেটা মান আমরা পাচ্ছি তখন এই যে -3/2 প্লাস 5/2। এই দুটো করলে কি হয়, দুটো করলে মান আমাদের 1 চলে আসে। ঠিক আছে, তার মানে উপরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে -x² -y² -z²। আর উপরে কত ছিল, এখানে 3x² ছিল না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, +3x²। তো আলটিমেটলি এটা ইকুয়াল টু কি দাঁড়ায়, এটা ইকুয়াল টু আমাদের দাঁড়ায় 2x² -y² -z² ডিভাইডেড বাই x² +y² +z² 5/2। এটা গেল কি, এটা গেল আমাদের del² ডিভাইড বাই del x² এর যে মানটা। ঠিক আছে, সিমিলারলি একইভাবে আমরা আরও কয়েকটা করতে পারি, del x² del y² যদি তুমি দেখো সিমিলারলি এটা হবে। তো ওখানে আমাদের কি ছিল, এক্স এর ক্ষেত্রে পেয়েছিলাম x, তাহলে y এর ক্ষেত্রে পাবো কি 2y² মাইনাস বাকি অংশটুকু চলে আসবে। একইভাবে x² -z² ডিভাইড বাই নিচে কি ছিল, উভয় ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে কিন্তু নিচের মানটা সেম আসবে। ঠিক আছে, 5/2। তোমরা এটা আরেকবার করতে পারো, অথবা এটা বোঝাই যাচ্ছে যেহেতু সিমিলারিটি আছে ওখান থেকে আমরা এটা লিখে নিতে পারি। তারপর এটা কি del z² ইকুয়াল টু আমরা কি পাবো, আমরা এটা কার del করছি, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা কার আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এটা ডিফারেন্সিয়েশন করলাম ওই যে আমাদের 1 ডিভাইডেড বাই আর এর যে মানটা, 1 ডিভাইড বাই আর ইকুয়াল টু কী ছিল, 1 ডিভাইড বাই আর ইকুয়াল টু 1/2 ছিল না, সেই জিনিসটা ইকুয়াল টু আমরা এটা লিখলাম। কীভাবে লিখলাম, আগে ডিফারেন্সিয়েশনের সিমিলারিটিকে মাথায় রেখে আমরা জিনিসটা লিখলাম। আমরা যদি আবার ডিফারেন্সিয়েশন করতাম সেম আসতো। তাহলে এখান থেকে জেডের সাপেক্ষে করি তাহলে কী হবে, 2z² -x² -y², নিচে হবে সিমিলারলি x² +y² +z² 5/2। তাহলে দেখো আমরা তিনটা পেয়ে গেছি, এই তিনটাকে তো আমাদের যোগ করতে হবে, তাই না? আমরা যখন ডিফারেন্সিয়েশন করব
এই অংশটা দিয়ে আমরা যখন ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে যখন ডিফারেন্সিয়েশন করবো এই জিনিসটাকে, প্রথমে এটার সাথে গুণ হলো, তারপর এটার সাথে গুণ, তারপর এটার সাথে গুণ, অর্থাৎ তিনবার ডিফারেন্সিয়েশন করলাম না তিনটা জিনিস দ্বারা, ডাবল ডেরিভেটিভ দ্বারা। অতএব আমরা এটা ইকুয়াল টু কী লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা সবগুলোকে যোগ যদি করি তাহলে বোঝা যাচ্ছে নিচে আমাদের কি আসছে, নিচে আমাদের আসছে হলো এই যে এই রাশিটা চলে আসছে। এবং প্রথম দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে কি ছিল 2x² মাইনাস y² মাইনাস z², তারপরে কি ছিল 2y² মাইনাস x² মাইনাস z², তারপর কি হলো 2z² মাইনাস x² মাইনাস y²। তাহলে দেখো উপরেরগুলোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে আলটিমেটলি যে মানটা আসে সেটা ইকুয়াল হয়ে যায় আমাদের 0। তাহলে নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে x² প্লাস y² প্লাস z² 5/2, আলটিমেটলি এটা ইকুয়াল কত হয় 0। তাহলে দেখলাম আমরা এই জিনিসটা কিন্তু প্রমাণ করে ফেলাম। অঙ্কটা অনেকটা বড় কিন্তু এটা কিন্তু ইজিলি করা যায়। তাহলে দেখো আমাদের মোটামুটি সবগুলো অঙ্ক করা শেষ। এখন আমরা একটু এক্সট্রা কিছু নোট তোমাদেরকে দিব, এগুলো তোমরা নিজেরাই একটু অবজার্ভ করলে পেয়ে যাবা। দেখো আমাদের যদি দুটো সমান ভেক্টর থাকে, দুটো সমান ভেক্টর তারা যদি পরস্পর 120 ডিগ্রিতে থাকে তাহলে তাদের মানটাও কিন্তু একই হয়। তারা যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে কত হবে f√2, তাহলে 60 ডিগ্রিতে থাকলে কি হবে f√3। সিমিলারলি আরও বিভিন্ন কোণের জন্য বিভিন্ন মানগুলো আসে, এগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেটারে বের করে দেখবা যে এরকম মানগুলো আসে। এগুলো মনে রাখলে তোমাদের এমসিকিউ সহ অন্যান্য ম্যাথগুলো করতে ইজি হবে। স্পেশাল কিছু কেস আছে, তোমরা সবাই জানো যে ডট গুণফল করলে কি হয় 0 ডিগ্রিতে ab, এবং ডট গুণফল যদি 180 হয় তাহলে মাইনাস হয়, এবং 90 ডিগ্রিতে 0 হয়, এগুলো তোমরা জানা কথা। একটা জিনিস মনে রাখো, এই যে গ্রেডিয়েন্ট আমরা যখন ভেক্টর ডিফারেন্সিয়েশন করেছিলাম সেখানে গ্রেডিয়েন্ট কথা ছিল না, গ্রেডিয়েন্টকে বাংলা নতিমাত্রা বলা হয়। অনেক ক্ষেত্রে যদি তোমার প্রশ্ন বলে দেয় নতিমাত্রা বের করো, এর মানে হচ্ছে তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। ওকে, দেখো অবস্থান ভেক্টর জিনিসটা কি অলরেডি আমি দেখাইছিলাম লাস্ট ম্যাথে। অবস্থান ভেক্টর থেকে তাৎক্ষণিক বেগ আমরা বের করতে পারি। অবস্থান ভেক্টরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টাইমের সাপেক্ষে, তার মানে কি প্রথমে এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে dx/dt i ক্যাপ প্লাস dy/dt j ক্যাপ, তারপরে কি dz/dt k ক্যাপ। ওকে, এরপরে দেখো কিছু স্পেশাল ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কি, যে √x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে হয় 1/2√x, এটা প্রায় লাগে, এটা মনে রাখবা, বুঝছো। এবার দেখো 1/(x⁴n) এর মান হচ্ছে আমরা এটা লিখতে পারি x⁻⁻n, তাই না। তো এটা নর্মাল ডিফারেন্সিয়েশন, বাট এটাকে মনে রাখবা যদি নিচে থাকে তাহলে ওটাকে মাইনাস আকারে সামনে চলে আসে এবং নিচের মানটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে যদি আমরা তাকে ডিফারেন্সিয়েশন করি। দেখো অ্যাক্সিলারেশন মানে কি, ভেলোসিটির যে ডিফারেন্সিয়েশন বা যে পার্থক্য, ঠিক আছে না, মানে যে পরিবর্তনের হার, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হচ্ছে বেগের মান এবং বেগের পার্থক্য স্মরণের সাপেক্ষে, ঠিক আছে। এভাবেও কিন্তু আমরা এই জিনিসটাকে এখানে লিখতে পারি। এটা তোমার ডেরিভেশন তোমরা পরবর্তীতে পাবা গতিবিদ্যা অধ্যায়। এবার দেখো 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/(-1/x², এই জিনিসটা কিন্তু আমরা এই সূত্র থেকে পেয়ে যাচ্ছি। ওকে, আর এটা তো ইজি জিনিস, log x মানে লগের এখানে কত বেস কত a না, তো যার সাপেক্ষে log a যদি হয় তাহলে আমাদের যে কাজটা হবে 1/x, এবং যেহেতু এখানে আমাদের লগের বেস a তাহলে আমরা কি দেবো ln a। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, লক্ষ্য করো একটা সমকোণী ত্রিভুজের এই যে 3 4 5 এটা হচ্ছে একটা ত্রয়ী বলা হয় থাকে, কারণ 3² + 4² = হচ্ছে 5²। এখানে যদি তোমরা ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবা a মানটা হচ্ছে প্রায় 37 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 53 ডিগ্রি। এটা মনে রাখবা, এটা কিন্তু প্রায় কাজে লাগে তোমাদের কোনগুলো। আরেকটা জিনিস মনে রাখবা যে থেটার মান যখন খুবই ছোট হয় তখন সাইন থেটা এবং ট্যান থেটা প্রায় সিমিলার হয়, ঠিক আছে, সাইন থেটা এবং ট্যান থেটা প্রায় সিমিলার হয়, এবং এটা মোটামুটি 30 ডিগ্রি পর্যন্ত খাটে। আর খুবই ছোট ক্ষেত্রে থেটা ইকুয়াল টু 0 ডিগ্রির ক্ষেত্রে তুমি লক্ষ্য করলে দেখবে থেটার মান সাইন থেটা ইকুয়াল টু থেটা হয়, টেন থেটা ইকুয়াল টু থেটা হয় যখন ছোট থাকে, ঠিক আছে। তো এ হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আমরা এখানে ভেক্টরের যত কিছু জানা দরকার সব কিছু আমরা এই সিরিজে কভার করেছি। আশা করি তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত বেসিক কনসেপ্ট, অ্যাডভান্স কনসেপ্ট সহ সব কিছু এখানে কভার হয়ে যাবে 99%। তোমরা এই ক্লাসগুলো যদি করো তোমাদের বুয়েট পর্যন্ত আর এই ভেক্টরের ওপর এক্সট্রা করে তেমন কিছু পড়ার দরকার, ক্লাস করার দরকার হবে না। তোমরা প্র্যাকটিস করবা, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।